আসসালামু আলাইকুম স্যার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আজকের ম্যাথটা বিশাল একটা ম্যাথ। আমি যদি আপনাকে বলি যেমন খেয়াল করেন, আগে যে ম্যাথগুলা করছেন খুবই ছোট। লাইক শুধু সেলস রেভিনিউ দেওয়া ছিল বা ইনকাম দেওয়া ছিল, আদার্স ইনকাম দেওয়া ছিল না। আরো কিছু নতুন আসবে। আজকে যেটা করাচ্ছি টোটালি ডিফারেন্ট। দয়া করে ম্যাথটা একটু খেয়াল করেন। আপনাকে একটা ইনকাম স্টেটমেন্টটা পুরা দেওয়া আছে। সেলস রেভিনিউ থেকে আপনি কি মাইনাস করছেন দেখেন তো? সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট বাদ দেওয়ার পর নেট সেলস রেভিনিউ পেয়ে গেছেন। আপনি আগে কখনো এরকম ছিলেন না। এটা কিন্তু আমি আপনাকে যদিও বা ফরম্যাটে দেখিয়েছিলাম। নেট সেলস রেভিনিউটা আমরা কেমনে বের করি, কারণ নেট সেলস রেভিনিউ বের করার পরে দেন আপনি আদার্স ইনকাম করতে পারেন। এরপর আপনি কি করেন, কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দিচ্ছেন। এখানে ওপেনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরি আছে। এখানে একটা বিশাল কাজ আছে, দেখাই দিব আমি। গ্রস প্রফিট, এরপর অপারেটিং এক্সপেন্স। এখন অপারেটিং এক্সপেন্স থেকে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে খেয়াল করে স্যালারিজ এন্ড ওয়েজেস, এটা ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু এডের মধ্যে যাবে কা। ডেপ্রিসিয়েশন, অ্যামortization। অ্যামortization আমি গত ক্লাসে একটা কথা বলেছিলাম, দুটা যদিও বা একই। কি বলছি বলেন? ডেপ্রিসিয়েশন, অ্যামortization, যেটা ট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে আমরা যেটাকে বলি ডেপ্রিসিয়েশন, ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে সেটাকে আমরা বলি কি অ্যামortization। যেহেতু গ্রস ভ্যালু মেথডে যাচ্ছে, এগুলা সবগুলা আপনার যাবে রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেসে যাবে। রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেসে যাবে। আর স্যালারিজ এন্ড ওয়েজেস ভ্যালু এডের প্রথম ধাপে যাবে। ইউটিলিটি এক্সপেন্সেস কোনো কিছুতে নেই, রেন্ট এক্সপেন্স ওই চারটা ভ্যালু এডের মধ্যে নেই, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, পেড আউটওয়ার্ড, এগুলো আমরা দেখে দেখে করাবো। তবে মেইন জিনিসটা একটু দেখেন, এখানে আদার রেভিনিউর গেইন দেওয়া আছে, দেখেন ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট। এছাড়াও আপনার নন অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে, ইন্টারেস্ট অন পেড অন ডিবেঞ্চার। ডিবেঞ্চারের উপর যদি দেয় তাহলে এটা পেড টু ক্যাপিটালে যাবে। এটা আমরা ম্যাথের মধ্যে রিমাইন্ডার দিব। বিফোর ট্যাক্স, ইনকাম ট্যাক্স আর নেট প্রফিট আফটার ট্যাক্স। আমরা জানি নেট প্রফিট আফটার যে কথা, ট্যাক্স যে কথা, রিটেন আর্নিংস কি একই কথা। এখন আমার যেটা প্রথমে বের করতে হবে, আমি একটা এটাকে জিনিসটাকে ওয়ার্কিং করে আপনাকে দেখাবো। আমার প্রথমে যেটা বের করতে হবে, জেনারেশন অফ ভ্যালু এডেড। আপনি যদি খেয়াল করেন, আমি জিনিসটা এখানে সরাসরি বসিয়ে দিয়েছি 44,891। এখানে দেখেন 38,385। কেমনে আসছে জিনিসটা খেয়াল করেন। এখন প্রথম যে কাজটি হবে, আমার এখানে আগে নেট রেভিনিউটা কত আছে দেখ, নেট সেলস আমাকে দেওয়াই আছে 33,000 কত 85। তো আমি প্রথমে কাজটা করে দেখে, আমি প্রথমে নেট সেলসটাকে সরাসরি বসাই দিছি কত 33,085। আমি এটা এখানে বসাই দিছি স্যার। বসাই দেওয়ার পর একটা নতুন জিনিস আসছে, দেখেন চেঞ্জেস ইন স্টক। এই জিনিসটা কি? চেঞ্জেস ইন স্টক মানে ফরম্যাটটা হচ্ছে এরকমই। আপনি কেমন মনে রাখবেন এটা? আরেকটা সবার আগে কোয়েশ্চেন, স্যার এটাকে আপনি সেলস এন্ড আদার রেভিনিউতে কেন নিয়ে আসেন? কারণ এটার সাথে ইনকামের একটা সম্পর্ক আছে। আমি সেটা আপনাকে প্র্যাকটিক্যালি গিয়ে দেখাচ্ছি। যেমন এটা হবে, ফরম্যাটটা হচ্ছে এরকম, ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক। ওপেনিং স্টক, আমি এটাকে এখানে চেঞ্জেস ইন স্টক দিছি, মানে ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক। এটা এখানে আমি যখন ম্যাথটা করবো, এটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। আপনি একটু এখানে দয়া করে আগে কস্ট অফ গুডস সোল্ড আসে। কস্ট অফ গুডস সোল্ড যদি আপনি খেয়াল করেন, প্রথমে আমার ওপেনিং ইনভেন্টরি আছে ছোট, ক্লোজিং স্টক আছে কত 12,100, তাহলে বড় বড় থেকে ছোটটা যদি মাইনাস করি, আমার কত টাকা সারপ্লাস থাকে 7,721 টাকা। এখন এটা তো ক্যামনার সামনে সেটা বসালাম, তার আগে যাই আমি নেট সেলসে যাই। স্যার নেট সেলসের ফর্মুলা আমরা কি শিখছি বলুন তো? নেট সেলসের আমরা ফর্মুলা শিখেছিলাম এরকম, আপনি যখন সেলস থাকবে, দেখেন স্যার সেলস থাকবে রাইট, সেলস থেকে আপনার রিটার্ন, যদি কখনো ডিসকাউন্ট থাকে, সবগুলা মাইনাস দেওয়ার পর যে অ্যামাউন্ট থাকে সেটাকে আপনি বলেন নেট সেলস। ঠিক এখানে সেম করা হলো, রিটার্ন এন্ড অ্যালাউন্স ডিসকাউন্ট মাইনাস যাবে, যেটা নেট সেলস। এখন যদি কোনো কারণে এটা যদি দেওয়া না থাকতো, ধরেন আলাদাভাবে সিঙ্গেল একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, এখানে তো একদম রেডিমেড দেওয়া আছে, নেট সেলস দেবেন কত 33,085। আমি এটা দেখে খুব সুন্দর করে কোথায় বসিয়ে দিছি দেখেন, এখানে বসিয়ে দিছি। কিন্তু সবসময় তো এরকম থাকবে না, তখন আপনার যেটা করতে হবে, আমার এই ফরম্যাটটা বের করে নিজের মতো করে এখানে বের করতে হবে। এই যে সেলস থেকে মাইনাস করে করে 33,085 পাবে। এখন আমার বুঝতে হবে চেঞ্জেস ইন স্টকটা আমি কেন বসালাম। এবার এটা একটু খেয়াল করেন, আপনার ক্লোজিং স্টক যখন 12,000 যখন কত হয় দেখেন তো স্যার, 4100 হয়, তখন আপনার কস্ট অফ গুডস কত হয় 18,500 হয়। ঠিক আছে, এরকম যখন হয় ক্লোজিং স্টক আপনি যখন বেশি দেখাচ্ছেন, তখন আপনার নেট প্রফিটটা কত হচ্ছে বা গ্রস প্রফিট 14,684। এখন আমি আরেকটা জিনিস দেখাই, ধরে নিলাম আমি 30,542 থেকে আমি যদি 12,000 নয় ধরেন 10,000 টাকা, 10,000 টাকা মাইনাস করতেছি আমি, কথার কথা, তাহলে হয় কত এখানে 23,000। খেয়াল করেন
আমি ক্লোজিং স্টক যদি কখনো যদি কমিয়ে দিই, আমি যে 30,000 থেকে যদি কোনো কারণে আমি যদি 12,000, আচ্ছা আমি রাউন্ড ফিগার করি, জিনিসটা আপনার জন্য বুঝতে অসুবিধা হবে না তখন। আমি ধরেন 10,542 টাকা কি করতেছি, কথার কথা। এখন তো ক্লোজিং স্টক আমি হাই দেখেছি, তাই না? আমরা কেনাটাকে ইনকামের মধ্যে অ্যাড করে দেখেন, এর সাথে একটা ইনকামের বিশাল কানেকশন আছে। এখন আপনি যখন 30,542 থেকে যখন আপনি 10,542 যখন মাইনাস করবেন, যখন কম করবেন, ক্লোজিং স্টক যখন কম দেখাবে, তখন এখানে থাকে কত, 20,000, বরাবর এখানে 20,000 টাকা থাকে। আপনি ক্লোজে তাহলে দেখেন 33,085 থেকে যখন 12,000 20,000 যখন মাইনাস করতেছেন আপনি, তখন আপনার প্রফিট কি 14,000 এটা হচ্ছে নাকি 13,085 হচ্ছে? দেখেন, আর 18,500 এক হিসাব না করে আপনি কত হিসাব করেন, 20,000। 33,085 থেকে আপনি কত মাইনাস করেন, 20,000 টাকা মাইনাস করেন, তাহলে কত? আচ্ছা বাদ দেন, আমি এটাকে এভাবে না করে আরেকটা জিনিস এখানে দেখুন, একটা বাড়া কমার সম্পর্ক, তো এটাকে আমি এখানে এসে দেখেন, ধরে নিলাম আমার একটা ম্যাথের মধ্যে আমি ওই যে ফিগারটা আছে, ধরেন নেট সেলস পর্যন্ত আমি নেট সেলস পেয়েছি কত, নেট সেলস পেয়েছি ধরেন আমি 30,000 টাকা, কেমন? এখন কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে আমার টোটাল, এই যে রাউন্ড ফিগার দিলে বোঝাতে ইজি হবে, আমি যদি বলি এখানে কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে ওপেনিং ইনভেন্টরি পার্চেজ যোগ করে একটা ফিগার পাবো, ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করতেছি। ঠিক আছে, আমি সবগুলা যোগ করে এখানে পেলাম কত, ওপেনিং ইনভেন্টরি প্লাস পার্চেজ আদার সবগুলো যোগ করে এখানে পেলাম আমি 20,000 টাকা, কেমন? এখন আমি মাইনাস ক্লোজিং স্টক করতে, দেখেন ক্লোজিং স্টক মাইনাস করতেছি কত, 10,000 টাকা। এই ক্ষেত্রে আমার এখানে সবগুলো মিলে থাকে 10,000 টাকা স্যার, আমার প্রফিট থেকে যায় কত, 20,000 টাকা, এরকম তো। এবার জিনিসটা আপনি দেখেন, যদি 10,000-এর জায়গায় আমি যদি এখানে 15,000 টাকা দিই, মানে ক্লোজিং স্টক যদি বাড়িয়ে দিই, তাহলে এখানে থাকতেছে 5,000। ক্লোজিং স্টক যদি বাড়িয়ে দিই, এক্ষেত্রে 30,000 টাকা থেকে যদি 5,000 মাইনাস করে আমার কত টাকা প্রফিট বেড়ে যায়, 5,000। আপনি একটা জিনিস খেয়াল করতেছেন, ক্লোজিং স্টকের সাথে আমার ইনকামের একটা পজিটিভ সম্পর্ক। আমার ক্লোজিং স্টক যখন বেড়ে যায়, আমার নেট প্রফিট বেড়ে, গ্রস প্রফিট বেড়ে যায়। ক্লোজিং স্টক যখন কমে যায়, তখন গ্রস প্রফিট কমে যায়। এই জন্য মূলত আমাদের কি করতে হয়, ডিফারেন্সটা এখানে দেখাতে হয়। হ্যাঁ, এখন বলতে পারেন স্যার এখানে তো সবসময় কি প্লাস ফিগার হবে না, স্যার এখানে মাইনাস ফিগার হতে পারে, কেমন? আমার এখানে তো ক্লোজিং স্টক বড়, 12,041 টাকা। ক্লোজিং স্টক বড় হওয়ার কারণে, ওপেনিং স্টক ছোট হওয়ার কারণে আমার এখানে প্লাস ফিগার আসে। এখন ধরেন আমার ক্লোজিং স্টক যদি কখনো হতো 10,000 টাকা, আমার ওপেনিং স্টক 15,000 টাকা, ওই যে ওখানে 27 আসছে, এখানে 5 টাকা মাইনাস বসাতে না, এটা করো, এটা করবে, ক্লিয়ার? এই জন্য এটা এখানে আসবে। এটা যেহেতু এখানে আসছে, এখন আদার্স ইনকামে দেখেন, আমরা নন অপারেটিং এখানে একটা ইনকাম ছিল, ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট কত, 4,085 টাকা। আপনি এটাকে এখানে বসে দেন, সবগুলো যোগ করে কত হলো দেখেন তো, 891 টাকা। আমি যে ওয়ার্কিং থেকে এই জিনিসটাকে এখানে নিয়ে আসি, কত, 891 টাকা, আমি জিনিসটাকে এখানে বসে দিছি। জিনিসটা বুঝে গেছে? আমি নেট প্রফিট, আমার যে ভ্যালুয়েটটা আমি কেমনে করলাম, এটা করে নিয়েছি আমি। এখন এটা যদি হয়ে যায়, আমি সেলস, রেভিনিউ এন্ড আদার্স ইনকাম একসাথে করে দিচ্ছি। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন, স্যার আমি কি সেম জিনিসটা কি এখানে করতে পারি? স্যার করতে পারেন, তখন আপনাকে এখানে আলাদা একটা টাকার কলাম করতে হবে, তখন ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য ওয়ার্কিং করে করাটা আপনার জন্য সেফ, আপনি ফরম্যাটটা ইজিলি ইউজ করতে পারবেন। এবার আসেন বট ইন গুডস এন্ড সার্ভিসেস। এখন আমার আপনার কোয়েশ্চেনে যেতে হবে, আমি যদি বটস এন্ড গুডস এন্ড সার্ভিস বলি, আমার প্রথমে আইডেন্টিফাই করতে হবে এখানে কোনটা কোনটা আসবে। আমরা জানি বট ইন গুডস এন্ড সার্ভিসের মধ্যে ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু এর এই চারটা জিনিস ছাড়া বাকি সব আসবে। জিনিসটা কি কি আমি আপনাকে দেখাই, আমি এটা যেটা আলাদা কালার ইউজ করি। স্যার দেখেন, স্যালারিজ এন্ড ওয়েজেস এটা আসবে না, কারণ এটা এখানে ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু এটা যাবে। আমি যেহেতু গ্রস ভ্যালু মেথড করতেছি, আমি কোন মেথড করতেছি, গ্রস ভ্যালু মেথড। তাহলে দেখেন ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামortization এগুলো রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস এর মধ্যে চলে আসে, কারণ আমরা জানি গ্রস ভ্যালু মেথড এবং নেট ভ্যালু মেথডের মধ্যে শুধু পার্থক্য হচ্ছে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে। আমরা নেট ভ্যালুর মধ্যে গ্রস ভ্যালু অ্যাডেড থেকে ডেপ্রিসিয়েশনটা মাইনাস করি, আর গ্রস ভ্যালু মেথডের মধ্যে ডেপ্রিসিয়েশনটাকে আমরা রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেসে বসে। এখন ডেপ্রিসিয়েশন অ্যামortization দুইটা বড় অবশ্যই, কারণ দুইটাই অবচয়, মূল্য হ্রাস, দুইটা কোথায় যাবে, রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেসে যাবে। তাহলে আসবে কি দেখেন তো, ইউটিলিটিস এক্সপেন্স, এটা চারটার মধ্যে একটা যাবে না, রেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ফ্রেট আউটওয়ার্ড। কয়টা হলো স্যার আমার এখানে, 5টা হয়ে গেল। এই 5টা একটু আমি ওয়ার্কিং করে দেখাবো, আর কোনো কিছু আসলে আমি সেটা পরে অ্যাড করতেছি। দেখেন তো আপনি, ইউটিলিটিস, রেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, ইন্স্যুরেন্স, ফ্রেট আউটওয়ার্ড সবগুলো আসছে। এখন ব্যাপারটা খেয়াল করে,
আপনি যদি অনেকে আপনাদের যারা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বই আছে ওখানে একটা ম্যাথের মধ্যে ওরা একটা ভুল করছে, ভুলটা কিরকম, ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন ওরা কি করছে এখানে বট ইন গুডস এন্ড সার্ভিসের মধ্যে নিয়ে আসছে। স্যার এটা কখনো হয় না। কেন হয় না আমি আপনাকে যদি লজিক্যালি বলি, আমরা বট ইন গুডস এন্ড সার্ভিসের মধ্যে এত কত টেকনিক দিয়ে করছি। টেকনিক মানে কিরকম, ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু এর যে চারটা জিনিস থাকবে এগুলোর বাইরে যা থাকবে এটা আমরা এখানে বসিয়ে দিই। কিন্তু এটা যদি আপনি বুঝতে চান আপনার লজিক্যাল কনক্লুশন আসতে হবে, মানে ডেপ্রিসিয়েশন অন অ্যামোর্টাইজেশন এটা কেন বট ইন গুডস এন্ড সার্ভিস আসবে না। দেখুন স্যার, বট ইন গুডস এন্ড সার্ভিসের মধ্যে শুধুমাত্র দুই ধরনের হিসাব বসে, একটা প্রোডাকশন এবং পার্চেস রিলেভেন্ট ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি খরচগুলো, প্রত্যক্ষ পরোক্ষ খরচগুলো। তাহলে এখানে কেন ডেপ্রিসিয়েশন যাবে শুধু শুধু, এটা তো প্রোডাকশনের সাথে জড়িত নয়, পার্চের সাথে জড়িত না। এই জন্য আপনার বইয়ে যে ম্যাথ, আমি স্পেসিফিক করে বলি আপনার বই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর যে বইয়ের ম্যাথটা আছে স্যার, এটা যদি আপনি বাইরের বই দেখেন বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে যদি আন্তর্জাতিকভাবে যদি আমরা বলি, বর্তমানে আমরা সবসময় আইএস কে আমাদের অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড অথবা বেঞ্চমার্ক হিসেবে ধরি, তাই না? আপনি যদি এমবিএ এর কোর্সগুলো দেখেন, অ্যাকাউন্টিং থিওরি এন্ড প্র্যাকটিস অথবা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইন বাংলাদেশ, ওখানে এগুলো দেওয়া আছে কোনটা কিভাবে আপনি করবেন। আমরা যখন এমবিএ এর কোর্সগুলো পড়াই ওখানে ধারাগুলো স্পষ্ট আছে। ইউনিভার্সালি বা বৈশ্বিকভাবে আমরা যখন অ্যামোর্টাইজেশন অথবা ডেপ্রিসিয়েশন এগুলোকে যখন আমরা হিসাব করে তিন ভাবে করা যায়, আমি ওইদিকে যাচ্ছি না। আইএস এর মধ্যে সমগ্র কাজ হচ্ছে কি সমগ্র পৃথিবীর অ্যাকাউন্টিং প্র্যাকটিসটাকে কি করে ইউনিফিকেশন করা, হারমোনাইজেশন করা বা একত্রিত করা। সেই অনুসারে ওরা ডেপ্রিসিয়েশনটাকে অলরেডি ফরম্যাটের মধ্যে আমরা দেখাই কোথায়, গ্রসের মধ্যে রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস। এখন আমরা জোর করে বসা দিচ্ছি কোথায়, বইয়ের মধ্যে বট ইন গুডস এন্ড সার্ভিস। এটা হবে না, এটা টোটালি ভুল, এরকম আপনি করবেন না। এর জন্য আমরা এখানে না বসিয়ে আবার যদি আপনি হিসাব করেন প্লাস করেন স্যার, প্লাস করলে কত হয় 29,422। এখন আপনি 29,422 কে এখান থেকে কি করেন মাইনাস করেন, তাহলে 15,400 এটা গ্রস ভ্যালু এডেড। এবার এরপর থেকে আমরা যেটা বসাবো এটার জন্য আমরা একটা আলাদা ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু এডেড। ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু এডেড এর ক্ষেত্রে আমার চার ধরনের হিসাবকে বসে আমরা, এগুলা কি কি প্রথমটা খেয়াল করে, টু এমপ্লয় দ্য স্যালারিজ, স্যালারিজ এন্ড ওয়েজেস কত আছে 2,932 2,900 কি করে 72 বসে দেয়। আমরা সবাই গভর্নমেন্টকে একটা কি দিই স্যার, ট্যাক্স দিই। তাহলে গভর্নমেন্টকে যে একটা আমরা ট্যাক্স দিচ্ছি দেখেন তো, ইনকাম ট্যাক্স কত 2,549, 2,549 আমি লিখছি কিনা দেখেন তো স্যার, এখানে 2,549 এটাকে আমরা এখানে দিয়ে দিছি। এরপর আমি যখন ক্যাপিটাল দিব, যারা আমাকে ক্যাপিটাল দেয় তাদেরকে আমার একটা ইন্টারেস্ট দিতে হয়। লাইনটা কোথায় আছে, আদার্স এক্সপেন্স কই, ইন্টারেস্ট পেড অন ডিবেঞ্চার কত, ডিবেঞ্চার বন্ড এগুলো ফর আমাদের কি দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয়, অথবা এগুলো ফর আমার ডিভিডেন্ড দিতে হয়। ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড কোথায় আসবে স্যার, এই যে একটা এন্ট্রি, এটা এখানে চলে আসছে কত টাকা দেখেন তো, এটা 1389, এখানে কত আসে স্যার 1389 টাকা, এটাকে আপনি বসায় দেন। এরপর যেটা আসবে রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস এর মধ্যে তিনটা জিনিস বসে, একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, একটা হচ্ছে রিটার্ন আর্নিংস, একটা রিজার্ভ। তাহলে এখানে যেটা ডেপ্রিসিয়েশন আর অ্যামোর্টাইজেশন যে দুইটা আছে দুইটা একই রকম, কারণ এটা হচ্ছে ট্যানজিবল অ্যাসেট যেটা ধরো যে ছোঁয়া যায় সেখানে আসবে, আর যেগুলো ইনট্যানজিবল শেয়ার বন্ড ডিবেঞ্চার এগুলোর ক্ষেত্রে আমরা এই দুইটাকে বসে। এখন এগুলো ছাড়াও আরেকটা জিনিস থাকে কি রিটেন আর্নিংস। এখানে রিটেন আর্নিংস যেহেতু সরাসরি দেওয়া নেই, যেটাই নেট প্রফিট আফটার ট্যাক্স, এটাকে আমরা কি ধরবো স্যার, রিটেন আর্নিংস ধরে সবগুলো প্লাস করেন। দেখেন তো 15,400 যদি 59 হয়, যেই টাকা থাকবে এটা টোটাল ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু এডেড। এখন আমরা যদি পার্সেন্টেজে যাই, পার্সেন্টেজটা ঠিক আগের মতো, এখানে কোনো নতুনত্ব নাই। পার্সেন্টেজ ঠিক আগের মতো বলতে কি রকম, আমার টোটাল ভ্যালু এডেড যেটা থাকবে, ভ্যালু এডেড এটাকে নিচে রেখেন, 15,469 কে দিয়ে একটা একটাকে ভাগ করেন, 2,972 ইন্টু 100, যেটা পাবেন সেটা এখানে আসবে। 2,549 কে এটা দিয়ে ভাগ করেন, যেটা আসবে সেটা এটাই আসবে। 1,389 কে 15,469 দিয়ে ভাগ করেন, এটা আসবে। আর এজ ইউজুয়াল এখন আবার আগের মতো সেম কথা আমি রিপিট করছি, আপনি যোগ বিয়োগ করে একটু 19-20 হতে পারে, তবে আপনি টোটাল 100% করতে হবে। এটাকে আপনি না কমাতে পারবেন না বাড়াতে পারবেন, 100% হতে হবে। হ্যাঁ, কমানো এবং বাড়ানোর জন্য যদি কোনো পরিবর্তন করতে, এটা আপনি এখানে টুকিটাকি কয়েকটা ডেসিমেল 0.12 আপনি নর্মালি করতে পারেন। আবার বলছে যোগ করে 100.12 হতে পারবে না, অথবা 99.99 হতে পারবে। এটা করার পর আবার একটু যোগ করবেন, যেটা শর্টটাকে ওখানে বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে দেবেন। এটা যদি হয়ে যায়, এরপরে কাজ হচ্ছে আমাদের কনভার্সন করতে হবে। কিসের কনভার্সন, একটু আমরা ফিগার গুলো দেখে নিই আগের মতো। এই যে 19.21%, 16.48, 8.98, আর এই চারটা ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু এডেড কে আমরা এগুলোকে যেহেতু গ্রাফে নিয়ে যাব 360 ডিগ্রিতে কনভার্ট করবো। এই যে 19.21, 16.48 সবগুলোকে আমি কি করব
360 ডিগ্রিতে আমি কনভার্ট করব। কেন 360 ডিগ্রিতে আমি এগুলোকে কনভার্ট করবো? কারণ আমরা আগেই শিখেছি আমরা যে বৃত্তটা টোটাল 360 ডিগ্রি। সেন্টারের উপরে হচ্ছে 180 ডিগ্রি, সেন্টারের পরে হচ্ছে কত 180 ডিগ্রি। এখন 360 ডিগ্রিকে আপনি যত এটা পার্সেন্টেজ দিয়ে করবেন, যেটা আছে সেটা করবেন, তবে মাথায় রাখবেন এখানে কখনো আপনি ডেসিমেলের পরে কিছু রাখবেন না ভাই। কারণ আপনার যে চাঁদাটা আছে এটাতে আপনার কোনো ডেসিমেল নেই। আর করতে পারেন অনেক সূক্ষ্ম ক্যালকুলেশন করতে হবে। ইভেন এখানে এই যে 90 ডিগ্রির মধ্যে যে একটা গ্যাপ থাকে 10 10, একটা 10 ছোট ছোট এগুলো, এখানে আপনার কত ফ্র্যাকশন করবেন, এর জন্য এখানে যেটা থাকে আপনি ডিজিট করে দেবেন। ধরেন আমি যদি বলি 360 ইন্টু কত পার্সেন্ট, 19.21%, কত আসছে? এখন ধরেন 68 পয়েন্ট সামথিং, আমি এটাকে কত করে দিই দেখেন তো, 69%, রাউন্ড করে দিচ্ছি আমি। এখন রাউন্ড করার পর আপনি যদি হিসাব করেন দেখেন 69, 9 18, 18 3 21, 21 আর 9 30, তার মানে এখানে লাস্টে শূন্য আছে, মানে অবশ্যই 360 ডিগ্রি হয়ে গেছে। অনেক সময় আপনি দেখবেন কিরকম জানেন, এখানে ধরেন 198.011 আছে অথবা 11, তাহলে এটা কখনো 199 হচ্ছে না, কিন্তু আপনি যোগ করে পেলেন 359, এক যোগ করতে হবে, তখন আপনি 198টাকে কেটে কত করে দিবেন, 99 করে যোগ বিয়োগ করে সমান করে মিলিয়ে দিবেন। এটা কোনো অসুবিধা হবে না। আমি আবার বলছি কারণ কেন, আমরা অলরেডি যেটা শর্ট থাকে, যেমন ধরেন আমি যদি বলি 68.54, আপনি এখানে পুরো 0.46 কে ওমিট করে কত করে ফেলছেন, 69 করে ফেলছেন না, এই কারণে এই গ্যাপটা হয়ে যায়, তখন আপনি এইভাবে মিলাই দিবেন। এখন 360 ডিগ্রি যদি হয়ে যায়, প্রথম কাজ আপনি যে কাজটি করবেন আগের মতো, আপনি এখানে একটা বৃত্ত আঁকবেন, বৃত্তের মধ্যে আপনি সেন্টার নেবেন, সেন্টার থেকে এটার আঁক দিবেন, আঁক দেওয়ার পরে আমি এটা বৃত্তটাকে এভাবে দিচ্ছি, আপনি বুঝলে হচ্ছে। এবার আপনার যে চাঁদা থাকবে এটা তো এরকম থাকে, এটা যে মাঝখানে অনেকের ডট থাকে, অনেকের ডট থাকবে না, যাদের ডট থাকে এই বরাবর বসাই দিবেন, এই ডট বরাবর, এটাকে সরাসরি অর্ধেক করে বসাবেন, আঁকটা পুরো টানবেন না, কেমন? যাদের এখানে ডট থাকবে না এখানে এরকম থাকবে, এখানে 90 ডিগ্রি বরাবর থাকবে, আপনি 90 ডিগ্রি সমান বরাবর যে রেখাটি আছে রেখাটিকে এখানে বসাবেন। বসানোর পর কত বলছে 69, অর্ধেক করলে 90 ডিগ্রি, তার মানে এখানে আপনি 9টা দাগ হবে, 10 20 30 40 50 60 70 80 90, 90 যদি ডিগ্রিকে আমি এখানে হিসাব করি আমার হচ্ছে 70 ডিগ্রি, তাহলে দেখেন 90 80 70, তাহলে 70 যেহেতু 69, এখানে ছোট ছোট আপনি 10টা দাগ দেখবেন, একদম ছোট যেটা আছে আপনি চাঁদার সাথে ডটটা দেওয়ার পর একটা স্কেল দিয়ে এটাকে আপনি অ্যাড করে দিবেন, তাহলে এটা কত ডিগ্রি হলো 69 ডিগ্রি। আর আমি সবসময় আপনাকে বলবো আপনি লেফট থেকে রাইট আসেন, এন্টি ক্লক যাইন না, অপোজিট যাইন না। এখন এরপরে কত 59, তাহলে দেখুন স্যার যদি হয় এখানে আছে 90 ডিগ্রি, এদিক হলো 90 ডিগ্রি, এখন এখান থেকে আপনি যদি হিসাব করেন 59, এখানে কত ডিগ্রি আছে, এখানে 1 আছে, তাহলে এখানে কত হলো 31, 31 যদি হয় এখান থেকে আপনার তাহলে 9টা হবে, 10 20 30 40 50 60 70 80 90, এখানে তাহলে আবার হিসাব করেন 2 4 6 8 9, একটা বেশি হয়ে গেছে, এটা সহ 9টা হবে, এনিও আপনি এটা অ্যাডজাস্ট করে নিন, আমি যেহেতু হাতে আঁকতেছি। ঠিক আছে, আমি একটা কাজ করি না, আমি 8টাই ধরি, আমি এটাকে একটু ইরেজ করব, কত হয়েছে দেখেন আপনি, তাহলে এখানে 9টা হয় 1 2 3 4 5 6 7 8, আর ধরে নিলাম আমি। তাহলে এখানে আছে কত, এখানে আছে 21, কারণ এখানে 71 69 ছিল না এখানে, তাহলে 70 যদি ধরেন 70 থেকে 90, এখানে 21 20, এখানে 100 21 31 31 41 41 51 51, আর এখানে 61 হয়ে যাচ্ছে না স্যার, এখানে আর একটু দুইটা আগে করে আবার এখানে একটা হিসাব করে আপনি দিয়ে দিবেন, সোজা করে দিয়ে আপনি। এবার চাঁদাটাকে আপনি যখন এখানে বসাচ্ছেন তখন এরকম ভাবে বসাবেন, ডটটাকে এভাবে হিসাব করবেন, ঠিক এখানে এরকম ভাবে চাঁদাটাকে বসাবেন, এইভাবে মানে যেই দাগটা দেখেন আমি এখানে যে 59 ডিগ্রিটা হয়েছে এটা কখন আমি এখান থেকে ধরে নিই, যেখানে শেষ হয়েছে এখান থেকে 59 ডিগ্রি, এটা এখানে শেষ হয়েছে এখান থেকে কত ডিগ্রি হবে 50, এখান থেকে 33 ডিগ্রি হবে, ধরেন এখানে শেষ হয়েছে এখান থেকে 190 ডিগ্রি, যেখান থেকে শেষ হবে চাঁদাটাকে সেন্টার ধরে ওখানে বসাই, এখান থেকে বসাবেন। হ্যাঁ, চাঁদাটা অনেক সময় অপোজিট বসাতে হবে না, অথবা এরকম বসাতে হতে পারে, যেরকম হোক আপনার যাতে অটোমেটিক্যালি মিলে যাবে। এইভাবে যদি করেন আশা করি আপনার এই ম্যাথে ইনশাল্লাহ কারো কোনো সমস্যা থাকবে না। আই এম এক্সট্রিমলি সরি যে স্যার, আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার এখানে হাতে কলমে দেখানোর অপশন নেই, আমি জাস্ট আইডিয়া দিয়ে আপনাকে হেল্প করতে পারবো। এখন এটা আমি কেন করেছি, এই যে গ্যাপ যেটা আছে দেখছেন, আমরা যে এখানে গ্যাপগুলো আসছে এই গ্যাপগুলো মেজারমেন্ট করছে ডিগ্রির উপর ভিত্তি করে, মেজারমেন্টগুলো যেমন সবচেয়ে বড় কি ছিল দেখুন তো আপনি এখানে, সবচেয়ে যেটা বড় ছিল ইয়েলো কালার, টু রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস, এটা কত 199 ডিগ্রি। আমি যদি আপনাকে বলি এই যে ভ্যালুয়েশন, এই যে গ্রাফটা করলাম না,
এটা ভ্যালু হচ্ছে 199 ডিগ্রি। আঁকার জন্যই মূলত ডিগ্রিটা দরকার। এরপর আপনি ফিগারগুলো যেরকম আছে এরকম বসিয়ে দেন। এটা কত? 55.33%, যেরকম পার্সেন্টেজ থাকে এরকম বসিয়ে দিলে ম্যাথটা হয়ে যাবে। আশা করি একাঙ্কার যদি সবচেয়ে একটা ক্রিটিক্যাল ম্যাথ থাকে আজকের এই ম্যাথটা, এটা যদি পারেন ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে আপনাকে যত ধরনের ম্যাথ দেওয়া হোক আপনি সবগুলো পারবেন। এই চ্যাপ্টারটা আমরা ফর্মাল ইনশাআল্লাহ এখানে শেষ করতেছি। আর দয়া করে যখন ক্লাসগুলো করবেন প্লিজ প্রথম থেকে দেখে আসেন, না হয় আপনি সমস্যায় পড়ে যাবেন। কনসেপ্ট না থাকলে অনেক সময় ম্যাথ ইজি হলেও আপনি বুঝতে পারবেন না। সো টিল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।